মগবাজার মৌচাক ফ্লাইওভারের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় জনদুর্ভোগ চরমে। চলতি বছরের শেষে যান চলাচলের জন্য একটি অংশ খুলে দেওয়ার সিদ্ধান্ত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ঈদে 8টি ওয়াচ টাওয়ার ও 12টি পয়েন্টে সিসি ক্যামেরায় চলবে পুলিশের নজরদারি। ছিনতাই ডাকাতি প্রতিরোধের আশ্বাস। কলকারখানার বিষাক্ত বর্জ্য দূষিত হচ্ছে রাজধানীর চারপাশের নদ নদী। পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে রোগ ব্যাধি। সরকারি হুঁশিয়ারির পরও নেই কোনো উদ্যোগ। চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নেই হাউসকিপিং ও গার্মেন্টস ট্রেডের আধুনিক যন্ত্রপাতি। সুবিধা পাচ্ছেন না বিদেশগামীরা। আবাসন সমস্যা চরমে। এবং সিরিজের শেষ টি-20 ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা, সিরিজ জিততে চায় প্রোটিয়ারা। সময় সংবাদে সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। মগবাজার মৌচাক ফ্লাইওভারের একটি অংশ চলতি বছরের শেষে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে, এই তথ্য জানিয়েছেন প্রকল্পের পরিচালক। কিন্তু এই প্রকল্পটির বাকি দুটি অংশের কাজ আগামী বছরের মাঝামাঝির আগে শেষ হচ্ছে না বলেও তিনি জানিয়েছেন। এদিকে দীর্ঘদিন ধরে কাজ চলায় প্রকল্প এলাকার সড়কগুলোতে যান চলাচলে যে দুর্ভোগ ছিল, চলতি রমজানে সেই দুর্ভোগ আরও চরমে ঠেকেছে। বিস্তারিত আতিকুর রহমান তমালের রিপোর্টে। প্রকল্পের নাম মগবাজার মৌচাক ফ্লাইওভার। প্রায় 8.25 কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটির নির্মাণ কাজ শুরু হয় 2013 সালে। 2 বছর প্রকল্পের মেয়াদ হিসাব মোতাবেক শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে, কিন্তু 2 বছরের বেশি সময় পরও কাজ চলছে। নামে মগবাজার মৌচাক ফ্লাইওভার হলেও বাস্তবে প্রকল্পটি বিস্তৃত তেজগাঁও 7 রাস্তা, বাংলা মোটর, মালিবাগ, রাজারবাগ এবং শান্তিনগর পর্যন্ত। দীর্ঘদিন ধরে কাজ চলায় ব্যস্ততম এই এলাকাগুলোতে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন লাখ লাখ মানুষ। এই এলাকায় ধরেন যদি আমি সময় নিয়ে আসি আধা ঘন্টা, সেই জায়গায় 2 ঘন্টা হয় না। মগবাজার মালিবাগের রাস্তা হচ্ছে ভাঙাচোরা রাস্তা, চলাফেরাটা খুবই খারাপ হয়েছে। শুধু প্রকল্প এলাকার সড়কগুলোই নয়, দুর্ভোগ পোহাতে হচ্ছে এসব এলাকা সংলগ্ন অন্যান্য সড়কগুলোতেও। আর চলতি রমজানে সেই দুর্ভোগ ঠেকেছে চরমে। রমজান আসায় 2:30 থেকে 5টা পর্যন্ত মানে বাসায় যাই ইফতার করা খুবই কষ্টকর হয়ে যায়। শুধু পথ চলতি মানুষই নয়, সমস্যায় আছেন রাস্তার পাশের ব্যবসায়ী কিংবা এসব এলাকার হাসপাতালের রোগীও স্বজনরা। একটা রোগী যদি রাস্তাতেই আধা ঘন্টা আটকে থাকে আর তার যদি একটা ইমার্জেন্সি অবস্থায়, সে কিভাবে একটা হাসপাতালে পৌঁছাবে? মূলত ফ্লাইওভারটির কাজ চলছে 3টি ভাগে। প্রকল্পটির পরিচালক বলছেন, এবছরের শেষে একটি অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। 7 রাস্তার মোড় থেকে হলি ফ্যামিলি হসপিটাল পর্যন্ত এটা আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে করে এই বছরের শেষ নাগাদ একটা পর্যায়ে ট্রাফিক উন্মুক্ত করার জন্য। কার্টন থেকে যেটা ওয়্যারলেস গেট পর্যন্ত যাবে, যে দুটা কাজ পূর্বে যেটা শুরু হয়েছে সেটার ক্ষেত্রে আমাদের একই প্রচেষ্টা অব্যাহত আছে। আর রামপুরার যেটা, সেটা তো এমনি নির্ধারিত সময়ই অনেক পরে, 2016-তে আশা করছি আমরা শেষ হবে। জনদুর্ভোগের কথা স্বীকার করে তিনি আরো জানান, যেহেতু রাস্তা চালু রেখে কাজগুলো করতে হচ্ছে, তাই দুর্ভোগ কিছুটা পোহাতেই হচ্ছে। যেহেতু আমরা কাজটা চলমান, সেই কারণে আমার মিনিমাম একটা ওয়ার্কিং স্পেস নিতেই হয়। আদারওয়াইজ যদি কাজটা টোটাল বন্ধ করে দিই তাহলে কাজটা তো শেষ হবে না। সেসব এলাকার মানুষগুলো বলছেন, উন্নয়নের স্বার্থে ভোগান্তি সহ্য করতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রকল্পের ধীরগতিতে সেই ভোগান্তি যেন দীর্ঘ থেকে দীর্ঘতর না হয়। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ঈদকে সামনে রেখে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানজট, ছিনতাই, মলমপার্টি ও ডাকাতি রোধে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে হাইওয়ে ও জেলা পুলিশ। 8টি ওয়াচ টাওয়ার ও 12টি পয়েন্টে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে। তবে যানজটের কারণ হিসেবে পুলিশের চাঁদাবাজি ও অপরিকল্পিত পার্কিংকে দায়ী করছেন পরিবহন মালিক এবং চালকরা। অবশ্য চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে ফেনী পর্যন্ত প্রায় 99 কিলোমিটার সড়কের 10টি স্থানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে হাইওয়ে ও জেলা পুলিশ। এসব এলাকায় যানজট, ছিনতাই, মলমপার্টি ও ডাকাতি রোধে 8টি ওয়াচ টাওয়ার ও 12টি পয়েন্টে সিসি ক্যামেরার মাধ্যমে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। তবে পরিবহন মালিক ও চালকদের অভিযোগ, পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধ করা না হলে যানজট কমবে না। মেইন রোডের পুরো বাজারগুলো আছে, এগুলোতে ছোট ছোট চিঞ্জিগুলো হঠাৎ করে দাঁড়া যায় এবং মনে করো 10-12টা চিঞ্জি এক পাশে দাঁড়ায় থাকে, বড় গাড়ি আর অন্য পাশে যাইতে পারে না। পুলিশ টাকা না দিলে
গাড়ির মামলা লয়ে যাও, এই করো কাহিনী কিচ্ছা ড্রাইভাররা নানান তর্ক বকাচরা করে। রাত্রে যে ট্রাকগুলারে ধরে একটার ধরলে ফিসে 10টা দাম হয়ে যায়। এদিকে মহাসড়কের কুমিল্লার অংশে 4 লেনের কাজ প্রায় 80% শেষ হয় এবারের ঈদে যানজট তুলনামূলক কম হবে বলে জানালেন হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। আমাদের কন্ট্রোল রুম আছে, প্রতিটা কিছু দূর পরপরই কন্ট্রোল রুম। আমরা প্রতিটা কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে কোন এলাকায় কি ধরনের যানবাহন চলাচল করতেছে, কি পরিমাণ, সেটা আমরা অবজারভেশন রাখবো। ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ মনিটরিং সহ চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। 12টি পয়েন্টে আইপি ক্যামেরা রয়েছে, সিসি ক্যামেরা যাকে বলে, কিন্তু আমরা সেখান থেকেও মনিটর করি যে সার্বক্ষণিকভাবে দেখি যে কোথায় কোথায় গাড়ির সংখ্যা বেশি বা কোথায় জ্যাম হওয়ার সম্ভাবনা আছে, এবং সেভাবে আমরা কনসেন্ট্রেট করি। আর এর সাথে আমাদের হাইওয়ে পুলিশের জনবলও কিন্তু আমাদের সাথে একসাথে সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে, এবং প্রয়োজনে আমরা যদি কোথাও বড় ধরনের জ্যামের সম্ভাবনা থাকে আমরা অন্যান্য বাহিনীর সহায়তা গ্রহণ করব। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের নিরাপত্তায় 4 শতাধিক পুলিশ সার্বক্ষণিক টহল দেবে। পাশাপাশি পরিবহন মালিক ও শ্রমিক সহ থাকবে কমিউনিটি পুলিশও। সময় সংবাদ, কুমিল্লা। গণভবনে রাজনীতিবিদ ও তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধ্যায় ইফতার পার্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও স্পিকার শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্যরা সহ বিভিন্ন স্তরের রাজনীতিকরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এর আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2015 এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। তথ্য প্রযুক্তি খাতে কর্মসংস্থান বৃদ্ধি, স্বাস্থ্য খাতে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানো, বিদেশে তথ্য প্রযুক্তি পণ্য রপ্তানি সহ 10টি উদ্দেশ্যকে সামনে রেখে এই নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এছাড়া পর্যটন শহর কক্সবাজারকে আরও আকর্ষণীয় করে গড়ে তুলতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। আইন অনুযায়ী উন্নয়ন কর্তৃপক্ষ কক্সবাজারের জন্য মাস্টার প্ল্যান করবে এবং তা বাস্তবায়ন হচ্ছে কিনা তার তদারক করবে। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া স্থাপনা নির্মাণ, পাহাড় কাটা ও পুকুর খনন করা যাবে না। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের ব্রিফ করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ব্যালট ছিনতাই করে ক্ষমতায় যেতে চায় না বিএনপি, সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচনে যেতে চায়। রাজধানীর গুলশানে গতকাল সন্ধ্যায় বিকল্প ধারার ইফতার পার্টিতে তিনি বক্তব্য রাখেন। এ সময় বেগম জিয়া আরো বলেন, দেশের মানুষ জাতীয়তাবাদী শক্তির দিকে তাকিয়ে আছে। আমরা বলি না আমরা মারামারি খুনাখুনি বা ব্যালট বাক্স ছিনতাই করে ক্ষমতায় যাব, জিতব। সত্যিকার একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সকলের অংশগ্রহণে নির্বাচন হবে, সেখানে যারাই জিতবে সেভাবে সরকার গঠন করে সকলে মিলে একসঙ্গে কাজ করলেই শুধুমাত্র এই দেশের অনেক সম্ভাবনাময় দেশ, সুন্দর দেশ, এই দেশটাকে আমরা গড়ে তুলতে পারবো। মহিলারা আজকে প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। এই বর্তমান অগণতান্ত্রিক সরকারের দ্বারা, অনির্বাচিত সরকারের লোকজনের দ্বারা বলা হয় পার্লামেন্টের ভিতরে যে মহিলারা সব শোপিস, যেখানে বাংলাদেশের 50% মহিলা, সেই দেশের মা বোনদের কিভাবে অসম্মান করা হয়। এদিকে গুলশান কার্যালয়ে বৈঠকে সাংগঠনিক শক্তি বাড়াতে দলের সিনিয়র নেতাদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতরাতে বৈঠকে এই নির্দেশ দেওয়া হয় বলে জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ বৈঠকে দলের উপদেষ্টা পরিষদ সদস্য, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিবরা উপস্থিত ছিলেন। 8 জুলাই বেগম জিয়ার উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার বিষয়টি নেতাদের অবহিত করা হয়। আর নেতাদের নিজ নিজ এলাকায় গিয়ে জনসম্পৃক্ততা বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান নজরুল ইসলাম খান। সময় সংবাদে আরো থাকছে, কক্সবাজারে হেলে পড়েছে মৎস্য অবতরণ কেন্দ্র, ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়নি। আতঙ্কে মাছ ব্যবসায়ী, ট্রলার মালিক ও শ্রমিক জেলেরা। এবং জমে উঠেছে বগুড়ার ঈদ বাজার। অভিজাত শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকানেও গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়, নিরাপত্তা জোরদারের দাবি ব্যবসায়ীদের।
সরকারি নানা পরিকল্পনা আর হুঁশিয়ারির পরও কলকারখানার বিষাক্ত তরল বর্জ্যে দূষিত হচ্ছে রাজধানীর চারপাশের নদ নদী ও জলাধারগুলো। আর পরিবেশ দূষণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা রোগব্যাধি। অথচ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তরল বর্জ্য শোধনাগার স্থাপন করেনি অধিকাংশ কলকারখানা। আবার যারা স্থাপন করেছেন বেশি খরচের অজুহাতে তাদের অনেকেই বন্ধ রাখছেন এই শোধনাগারগুলো। বিস্তারিত জাফর সাদিকের রিপোর্টে। রাজধানীর শ্যামপুর কদমতলী এলাকা, এখানে প্রায় 70টি ছোট বড় ডাইং কারখানা আছে। বেশিরভাগ কারখানাতেই নেই তরল বর্জ্য পরিশোধনাগার, ফলে এসব কারখানার বিষাক্ত বর্জ্য ড্রেন হয়ে গিয়ে মিশছে বুড়িগঙ্গার পানিতে। একই চিত্র রাজধানীর পাশের ঢাকা ইপিজেড এলাকায়। উচ্চ মর্যাদাপূর্ণ শিল্প এলাকা হিসেবে এখানে প্রতিটি কারখানাতেই থাকার কথা বর্জ্য শোধনাগার, অথচ ইপিজেডের পেছনের এই খালটি দিয়ে দিনে দুপুরেই ফেলা হয় বিষাক্ত তরল। ফসল চাষাবাদ করলে ফসল মারা যায়, শারীরিক অবস্থা খারাপ, বিভিন্ন রোগ ধরে। পানির কাছে আসলেই বোঝা যায় যে টিভি ব্যবহার করা হচ্ছে না। দিনে যেমন দুর্গন্ধ, সন্ধ্যার পরে আরো বেড়ে যায়। শিল্প সংশ্লিষ্টরা বর্জ্য শোধনাগার স্থাপনে অধিক খরচের অজুহাত দেখালেও পরিবেশবিদরা বলছেন উন্নত প্রযুক্তি ব্যবহার করে কম খরচেও বর্জ্য শোধন করা সম্ভব। কেমিক্যালের যে প্রাইস, তাতে ইটিপির আপনার খরচ অনেক বেড়ে যায়। প্রত্যেকদিন যে কেমিক্যাল কস্টিং হয়, এই কেমিক্যাল কস্টিং এর জন্য ওনারা মূলত ইটিপি চালাতে আগ্রহী না। একটা ওয়েস্ট ওয়াটারের জন্য শুধু ফিজিক্যাল আর কেমিক্যাল দরকার, অথবা ফিজিক্যাল আর বায়োলজিক্যাল দরকার। আমি যদি কোনো একটাকে বাদ দিতে পারি তাহলে কিন্তু 1/3 কস্ট এমনিতে কমে যাচ্ছে, এবং রেগুলার যে রানিং কস্ট সেটাও কিন্তু কমে যাবে। সেই দিক দিয়ে কস্ট ইফেক্টিভ একটা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা করতে পারি। আর পরিবেশ মন্ত্রণালয়ের দাবি, বর্জ্য শোধনাগারবিহীন কারখানাগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। ইটিপি ছাড়া কোনো ফ্যাক্টরি আমরা চলতে দেব না, এবং যে সমস্ত ফ্যাক্টরিতে ইটিপি নাই সেগুলো আমরা পর্যায়ক্রমে আমরা বন্ধ করে দেব। আমাদের এই অভিযান চলবে। ঢাকার চারপাশের নদীগুলো বাঁচাতে প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা ছিল পরিশোধন ছাড়া কলকারখানার বিষাক্ত বর্জ্য নদীতে ফেলা বন্ধ করা হবে। এরপর বহু পানি গড়িয়েছে বুড়িগঙ্গা, বংশী, তুরাগ আর শীতলক্ষায়। কিন্তু অবস্থা যা ছিল তাই আছে। সংশ্লিষ্টরা মনে করছেন দূষণ বন্ধ করে নদী বাঁচাতে যা করার তা করতে হবে খুব দ্রুতই। জাফর সাদিক, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ নারী গৃহকর্মী ও পোশাক কর্মীর চাহিদা ক্রমশ বাড়লেও চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নেই হাউসকিপিং ও গার্মেন্টস ট্রেডের আধুনিক প্রশিক্ষণের যন্ত্রপাতি। ফলে সৌদি আরব, ওমান, কাতার, হংকং, মরিশাস, জর্ডান সহ নারী জনশক্তি নিতে আগ্রহী দেশে ব্যবহৃত আধুনিক গৃহস্থালী যন্ত্রপাতি পরিচালনার প্রশিক্ষণ পাচ্ছেন না বিদেশগামীরা। অন্যদিকে ডরমিটরি না থাকায় প্রশিক্ষণার্থীদের আবাসনের ব্যবস্থা করতেও সমস্যায় পড়তে হচ্ছে কর্তৃপক্ষকে। রিপোর্ট হাজেরা শিওলির। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বর্তমানে বাংলাদেশ থেকে নারী গৃহকর্মীর পাশাপাশি পোশাককর্মীও নিচ্ছে। এক্ষেত্রে সরকার বিদেশগামী গৃহকর্মীদের হাউসকিপিং এর ওপর 21 দিনের প্রশিক্ষণ বাধ্যতামূলক করলেও চট্টগ্রাম সহ 6টি মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নেই হাউসকিপিং এ ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি। একইভাবে গার্মেন্টস ট্রেডও যুগোপযোগী কম্পিউটারাইজড মেশিন না থাকায় প্রশিক্ষণে ঘাটতি থেকে যাচ্ছে। রুম, বাথরুম, রান্নাঘর, তারপরে রান্নাঘরে কি কি ইকুইপমেন্ট থাকে সেটা রান্নাঘরের জন্য আলাদা করে সাজিয়ে দিলে আমাদের ক্লাস নিতে আরো সুবিধা হবে। আমরা যে মেশিনগুলো দিয়ে ছাত্রীদের শেখাচ্ছি সেগুলো একটু ব্যাকডেটেড, তো এখান থেকে এগুলো প্রশিক্ষণ দিয়ে ওখানে গিয়ে গার্মেন্টসে গিয়ে যখন ওরা কাজ করতে যায় কিছুটা ওরা অসুবিধার সম্মুখীন হয়। এক্ষেত্রে দেশে ও বিদেশে চাকুরির চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষ করে তুলতে মহিলা টিটিসিতে আধুনিক প্রশিক্ষণ যন্ত্রপাতি সরবরাহের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। কম্পিউটার মেশিন হলে আমাদের জন্য কাজ করার সুবিধা ভালো, আমরা বাইরে গিয়ে খুব দ্রুতভাবে কাজটা করতে পারবো। তো আধুনিক নতুন মেশিনগুলো লাগবে, যার কারণে আমরা ওখানে যাই কোনো কাজে যাতে বাধা না খাই। এদিকে হাউসকিপিং সহ প্রতি বছর 10টি ট্রেডে চট্টগ্রাম মহিলা টিটিসি থেকে 3000 শিক্ষার্থী কারিগরি প্রশিক্ষণ নেয়, কিন্তু তাদের জন্য নেই কোনো ডরমিটরি বা আবাসনের ব্যবস্থা। মেয়েদের ডরমিটরি এবং টিচার স্টাফদের, কর্মকর্তা কর্মচারীদের জন্য ডরমিটরি, এগুলা আবাসন ব্যবস্থা করলে এখানে প্রশিক্ষণ ব্যবস্থা আরো সুষ্ঠুভাবে পরিচালনা করতে সুবিধা হবে। 2015 পর্যন্ত 3 লাখ বাংলাদেশি নারী বিশ্বের বিভিন্ন দেশে চাকুরি নিয়ে গেছেন। থাকার ব্যবস্থা সহ 6টি মহিলা টিটিসিকে আধুনিকায়ন করা হলে এ সংখ্যা আরো বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। হাজেরা শিউলি, সময় সংবাদ,
চট্টগ্রাম। বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন না পাওয়া এমএলএম কোম্পানিগুলোর প্রতারণা সম্পর্কে দেশবাসীকে সচেতন হবার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল দুপুরে জাতীয় সংসদে 300 ভিত্তিতে দেয়া বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে অনুমোদন না পাওয়া কোম্পানিগুলোর রিট আবেদন উচ্চ আদালত স্থগিত করায় কোম্পানিগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। আমাদের মন্ত্রণালয় পরীক্ষা নিরীক্ষা করে এদের লাইসেন্স আমরা দেইনি। মন্ত্রণালয় কর্তৃক আপিল আবেদন খারিজকৃত অধিকাংশ কোম্পানি মহামান্য হাইকোর্টে রিট মামলা দায়ের করে কোম্পানির কার্যক্রম পরিচালনা করে চলেছে। কোথাও এমএলএম ব্যবসার নামে কেহ কোনো প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা বা প্রণীত আইনের আওতায় কোনো অপরাধ করলে তাদের বিরুদ্ধে মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ আইন 13 মোতাবেক আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে গত 16 ডিসেম্বর 2014 তারিখে দেশের সকল বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি রেঞ্জসমূহ, জেলা প্রশাসক, পুলিশ সুপার বরাবর পত্র জারি করা হয়। এ বিষয়ে মাঠ প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। আশা করি দেশের সাধারণ মানুষ এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে। কক্সবাজারে হেলে পড়া মৎস্য অবতরণ কেন্দ্রটি এখনো ভেঙে ফেলার উদ্যোগ নেয়নি প্রশাসন। ভবনটি যে কোনো মুহূর্তে বাঁকখালী নদীতে ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে আতঙ্ক বিরাজ করছে মাছ ব্যবসায়ী, ট্রলার মালিক, শ্রমিক ও জেলেদের মাঝে। গতরাতে দ্বিতল ভবনটি হঠাৎ হেলে পড়ে এবং ভবনের নিচের 15টি পিলার সরে যায়। কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারে হেলে পড়েছে মৎস্য অবতরণ কেন্দ্রের এই দ্বিতল ভবনটি। একই সঙ্গে সরে গেছে ভবনের নিচের 20টিরও বেশি পিলার। যে কোনো মুহূর্তে এটি বাঁকখালী নদীতে ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এখানকার যারা মৎস্য ব্যবসায়ীরা রয়েছেন তারা আজ সকাল থেকে অবস্থান করছেন এবং তারা এক আতঙ্কের মধ্যে রয়েছে। তারা বারবার তাগাদা দেওয়ার পরও প্রশাসন এটি ভেঙে ফেলার কোনো উদ্যোগ নেয়নি। এটা যে কোনো মুহূর্তে ধসে পড়ার সম্ভাবনা আছে। আমাদের উপরে অফিস আছে, উপরে অফিসের ভিতরে মালামাল আছে। আমরা বের হইলেও মালামাল এখন পর্যন্ত বের করতে পারিনি। এখানে কোনো ধরনের কাজ করার আর উপযোগী নাই, সেই জন্য এখানের প্রায় 5000 শ্রমিক ভোগান্তিতে আছে। বিগত 5 বছর ধরে এটা আস্তে আস্তে এটা নিচের থেকে মাটি সরে যাচ্ছে, কিন্তু এটা যদি কাজ করতো তাহলে এটা টাকা যেত। আমরা আল্লাহর রহমতে বেঁচে গেছি যে বিল্ডিংটা রাত্রিকালীন ধসে যাওয়ার কারণে হয়তো রানা ফেলাদের মতো অ্যাক্সিডেন্ট হতে পারতো। মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক জানিয়েছেন 1965 সালে নির্মিত হয়েছিল জেলার এই সর্বপ্রথম মৎস্য অবতরণ কেন্দ্রটি। এরপর আর কোনো সংস্কার করা হয়নি। তবে 2012 সালে এটিকে পরিত্যক্ত ঘোষণা করা হলো। এখানকার স্থানীয় যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা এখানে কার্যক্রম চালিয়ে নিয়ে যান। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। তো ভেঙে ফেলার বিষয়ে ডিসি মহোদয় মানে কক্সবাজারের প্রশাসন মিলে রাত্রে মিটিং হয়েছে। ডিসিশন এখনো আমি পাই নাই। ডিসিশন পেলে আপনাদের অবহিত করবো কি হ্যাঁ কি হয়েছে। সোমবার রাতে হঠাৎ করে বিকট শব্দে এই মৎস্য অবতরণ কেন্দ্রটি হেলে পড়ে। এরপর কক্সবাজারের জেলা প্রশাসক ও স্থানীয় যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন এটি পরিদর্শনে আসেন। ওই সময় আমাদেরকে জানিয়েছিলেন হেলে পড়া ভবনটি মঙ্গলবার সকালের মধ্যে ভেঙে ফেলার একটি সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত এর কোনো কার্যক্রম শুরু হয়নি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে ঢাকার কেরানীগঞ্জে নির্মাণাধীন 4তলা একটি ভবন হেলে পড়েছে। এতে ভবনের পাশের টিন শেডের একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। গতরাত 9:30টার দিকে কেরানীগঞ্জের দক্ষিণ সুভাড্ডা এলাকায় এই ঘটনা ঘটে। আর এই ঘটনার পরপর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট পাশের টিন শেডের বাড়িতে উদ্ধার কাজ চালায়। তবে মালামালের ক্ষয়ক্ষতি হলেও এতে কেউ হতাহত হয়নি। ঝুঁকিপূর্ণ ভবনের আশপাশে অবস্থান না করার জন্য রাতেই এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। চরম আবাসন সংকটের মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যশোরের সরকারি কলেজগুলোর শিক্ষার্থীরা। বাড়তি টাকা খরচ করে মেসে থেকে পড়াশোনা চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন অনেকে। কলেজ প্রধানরা বলছেন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে শিক্ষাবিদরা মনে করেন শুধু নতুন ভবন নির্মাণই নয়, পাশাপাশি হোস্টেলগুলো রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত হওয়া জরুরি। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোরে এইচএসসি, অনার্স এবং মাস্টার্স কোর্সের জন্য 3টি সরকারি কলেজের পাশাপাশি রয়েছে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। এই 4টি শিক্ষা প্রতিষ্ঠানে যশোর ও আশপাশের বিভিন্ন জেলার ছেলেমেয়েরা পড়াশোনা করে।
কিন্তু শিক্ষার্থীদের জন্য গড়ে তোলা হয়নি পর্যাপ্ত আবাসন ব্যবস্থা। নামমাত্র যেসব আবাসিক হল আছে সেখানে থাকতে প্রয়োজন রাজনৈতিক পরিচয়। ফলে বাড়তি টাকা খরচ করে মেসে থেকে পড়াশোনা চালাতে বাধ্য হচ্ছে শিক্ষার্থীরা। রাজনীতি পরিচিতি না থাকার কারণে আমি হলে উঠতে পারছি না। আমরা তো হোস্টেলে থাকতে চাই, কিন্তু আবাসন সংকটের কারণে তো হোস্টেলে থাকতে পারি না। আমার বাবা মার জন্য আমার যে ব্যয়ভার, মেসে থাকার খাওয়া খরচ, এটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। সংকটের মাঝেই রাজনৈতিক জটিলতার কারণে দুটি কলেজের হোস্টেল বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। আমাদের কলেজে জিয়া হল নামে একটা হল রয়েছে, যেটা রাজনৈতিক কারণে বন্ধ হয়ে গেছে। এটা আমাদের এখানে চালু না থাকায় আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় হয়রানি শিকার হতে হচ্ছে। কলেজ প্রধানরা আবাসিক সংকটের কথা স্বীকার করে বলেন, সমস্যার সমাধানে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন। সংকট যেটা আছে সেটি উত্তরণের জন্য আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুটি হল আমাদের স্যাংশন হয়েছে, যার টেন্ডার ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। ছাত্রীরা বাইরে থাকে, তাদের নিরাপত্তার সমস্যা হয় এবং খরচ বেশি পড়ে। এই সমস্ত কারণে আমাদের এই কলেজে একটি ছাত্রী হোস্টেলের খুবই প্রয়োজন। তবে এই শিক্ষাবিদ মনে করেন, হোস্টেলে সিট বরাদ্দে হস্তক্ষেপ বন্ধ হওয়া দরকার। দুটি কাজ করা দরকার। একটি হলো অন্তত হোস্টেলটি রাজনীতি মুক্ত থাকুক এবং পাশাপাশি এই কর্তৃপক্ষ যেন আরো ব্যাপক হারে এই আবাসন সংকট সমাধানের জন্য হোস্টেল প্রতিষ্ঠা করেন। যশোরের সরকারি এমএম কলেজ, সিটি কলেজ, মহিলা কলেজ ও পলিটেকনিক কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 53,000। সময় সংবাদ, যশোর। ঈদ পোশাকের পাশাপাশি রমজানের মাঝামাঝিতে জমে উঠেছে জাকাতের কাপড়ের বেচা বিক্রিও। রাজধানীর বিভিন্ন বিপণী বিতান ঘুরে দেখা গেছে 350 থেকে 400 টাকায় ভালো মানের জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যাচ্ছে। আর জাকাতের কাপড় বলে পরিচিত হলেও বিক্রেতারা বলছেন, গরিব অসহায় মানুষকে দানের ক্ষেত্রে দামের বিচার না করে গুণগত মান নিশ্চিত করা উচিত। বিস্তারিত মুস্তফা মাহবুবের রিপোর্টে। ইসলাম ধর্মমতে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য জাকাত ফরজ, আর দেশে ঐতিহ্যগতভাবেই জাকাতের অর্থ দিয়ে অসহায় গরিব দুঃখীদের কাপড় দান করার চল রয়েছে। তারই ধারাবাহিকতায় এবারও নানা মানের জাকাতের কাপড় এসেছে বাজারে। রাজধানীর ইসলামপুরের পাইকারি মার্কেট ঘুরে দেখা গেল 250 থেকে 550 টাকায় বিক্রি হচ্ছে এসব শাড়ি। যার অন্তরে বেশি প্রবল থাকে সে ভালো জিনিসটাই দেয়, আর অনেকে মনে করে আমি নাম প্রচার করব। আপনার 320 টাকা পর্যন্ত আছে, যেটা আপনার বেশি মার্কেটে চলে। আর এক্সপেন্সিভ দেখা গেল আপনার এর অনেক উপর আছে, 450, 500। গেছেবার জাকাতের কাপড় মোটামুটি ভালো চলছিল, এবার জাকাতের কাপড় উঠেছে কাস্টমার মার্কেটে ধরতে গেলে তুলনামূলকভাবে নাই। দেশে এখনো অতি দরিদ্রের একটি বড় অংশ রয়েছে যাদের বছরে একবারও নতুন জামা কেনার সামর্থ্য নেই। ঈদ এলেই তারা অপেক্ষা করেন জাকাতের কাপড়ের জন্য, আর তাই এসব কাপড় থেকে খুব বেশি মুনাফা করেন না বলে দাবি ব্যবসায়ীদের। আমরা 100 পিস নিলেও যেই দাম, 500 পিস নিলেও একই দাম, আর 5 পিস নিলে একই দাম। তবে 10 পিস নিলে আমরা মনে করি যে এটা পাইকারি দামে চলে গেল। 20 রোজার পরে দেখা গেছে যে লাগতে পারে বেচা কিনা, এখনো তেমন একটা লাগে না। আগে যেরকম আসলে কম দামি জিনিস বেশি মানুষকে দেয়, কিন্তু এখন ওরকম নাই। যেমন 220 টাকা, 250 টাকা, 300 টাকা, 250 টাকা, 300 টাকা এই রেঞ্জের বেশি নেয়। বিক্রেতারা জানালেন, জাকাত দেওয়ার ক্ষেত্রে দেশীয় কাপড়ের চাহিদাই বেশি থাকে। রাজধানীর গুলিস্তান, নিউ মার্কেট, মিরপুর সহ অন্যান্য খুচরা বিপণী বিতান ঘুরে দেখা গেল 125 থেকে শুরু করে 270 টাকায় লুঙ্গি এবং 280 থেকে শুরু করে 580 টাকায় বিক্রি হচ্ছে জাকাতের শাড়ি। 500 টাকা দামের কাপড়ও জাকাত হিসাব করে দেয়, কিন্তু আসলে জাকাতের হিসাব করে কোনো কাপড় তৈরি হয় না। একটা কোম্পানিতে দেখা গেছে একটু বেশি দামেরও করে, একটু কম দামেরও তৈরি করে, ওইটাই আর কি নেয় একজনের, মানে যার যার বাজেট অনুযায়ী। তবে পরিমাণে বেশি কিনলে খুচরা বাজারেও পাইকারি দরে পাওয়া যাচ্ছে এসব কাপড়। মুস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। এদিকে জমে উঠেছে বগুড়ার ঈদবাজার। অভিজাত শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। এই অবস্থায় মার্কেটগুলোতে নিরাপত্তা আরও জোরদারের দাবি ব্যবসায়ীদের। অবশ্য কেনাকাটা ও ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তার নেওয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মাজুদুর রহমানের তথ্য এবং রবিউল ইসলাম রবির ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 10 রোজার পর থেকে বগুড়ার শপিং মল ও বিপণী বিতানগুলোতে জমে উঠেছে ঈদের বেচাকেনা। ক্রেতাদের আকর্ষণে শপিং মলগুলোতে সাজানো হয়েছে বাহারি ডিজাইনের পোশাকের পসরা। শহরের জলেশ্বরীতলা, নবাববাড়ি, নিউ মার্কেট ও হকার্স মার্কেটের দোকানগুলোতে এখন উপচে পড়া ভিড় সব বয়সী ক্রেতাদের। আর ভিড় এড়াতে পছন্দের পোশাকটি সহজে খুঁজে পেতে অনেকেই আগেভাগে সেরে নিচ্ছেন কেনাকাটা। প্রতিবারের মতো এবারও ঈদ বাজারের বড় একটি অংশ দখল করে নিয়েছে ভারতীয় পোশাক। এবছর
ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে কটকটি নন্দিনী, কিরণমালা, পিউ 3 পিস সহ বিভিন্ন ডিজাইনের ভারতীয় পোশাক। এদিকে বাহারি ডিজাইনের কাপড়ের সঙ্গে মিলিয়ে জুতা, ব্যাগ সহ প্রসাধনী কেনাকাটাতেও ব্যস্ততা বাড়ছে ক্রেতাদের। ঈদের মোটামুটি সব প্রস্তুতি শেষ করে ফেলছি, তো আজকে কসমেটিক কিনতে আসছি। ড্রেসের সাথে মানে ম্যাচিং করে জুয়েলারি, কানের দুল, মালা। ঈদের জামা কিনলাম, জামার সাথে ম্যাচিং করে কসমেটিক কিনলাম আর কি। অনেকগুলো থ্রি-পিস দেখলাম, খুব ভালো লাগলো, তো একটা কিনলাম। ফোকাসের দাম কম, যার জন্য নিউ মার্কেট থেকে এখানে আসা। আমরা গরিব মানুষ, আমরা এখানে ওজন কিনতে এসেছি। এই অবস্থায় কেনাকাটা ও ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে মার্কেটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি ব্যবসায়ী নেতাদের। আমাদের যে টার্গেট ছিল ঈদকে ঘিরে, আমরা মনে করি সেটা ফুলফিল করা সম্ভব। কম অবস্থায় বেচা কেনা হয় নাই, এখন একটু শুরু হয়েছে, লাস্টের দিকে মনে হয় একটু ভালো হবে আশা করছি। আমরা এখানে একটা ক্যাম্প করেছি, যেখানে পুলিশ এসপি সাহেবের সাথে যোগাযোগ করেছি। সেদিক থেকে আমরা আশা করতেছি যে আগামী দিনগুলোতে যেন নিরাপত্তা ব্যবস্থাটা এরকমই থাকে। অবশ্য সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। নিরাপত্তা বাস্তবায়নের জন্য আমি পিকেট ফোর্স দিয়েছি, বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে আমরা চেকপোস্ট বসিয়েছি, আমি সাদা পোশাকে ফোর্স মোতায়েন করেছি। ঈদ উল ফিতরকে ঘিরে এবার এ জেলায় প্রায় 500 কোটি টাকা ব্যবসার আশা করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, বগুড়া। পর্যাপ্ত ধারণা ও অভিজ্ঞতার অভাবে 4 দশকেও প্রতিষ্ঠা পায়নি দেশের বীমা খাত। নতুন অনুমোদন পাওয়া বেশ কয়েকটি প্রতিষ্ঠান এখনো নিয়োগ দিতে পারেনি প্রধান নির্বাহী কর্মকর্তা। সংশ্লিষ্টরা বলছেন, বীমা নিয়ন্ত্রক সংস্থা ইড্রার পূর্ণাঙ্গ কাঠামো না থাকায় বীমা নীতিমালা কার্যকর ও কোম্পানিগুলোর কার্যক্রম তদারকি করতে পারছেন না তারা। ইড্রা আরও বলছে, লোকবল সংকটের সমাধান হলেই এ খাতের প্রসারে ভূমিকা রাখতে পারবেন তারা। সাজিদ রাজুর 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। যে দেশের অর্থনীতি যত বেশি উন্নত, সে দেশের বীমা খাত তত বেশি সমৃদ্ধ। কিন্তু ব্যতিক্রম বাংলাদেশে। গেল 4 দশকেও অর্থনৈতিক সমৃদ্ধির ছোঁয়া লাগেনি বীমা খাতে, বরং বছর বছর কমেছে এ খাতের প্রবৃদ্ধি। বীমা সংশ্লিষ্টরা বলছেন, নতুন কোনো পলিসি তো নেই, বরং 80% নীতিরই প্রয়োগ নেই। শুধু নাম পরিবর্তন করে চালানো হচ্ছে একই পণ্য। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর তৈরি হয়েছে বীমা অ্যাক্ট 2010। বীমা অধিদপ্তরকে করা হয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি ইড্রা, আর 2014-তে করা হয়েছে জাতীয় বীমা নীতিমালা। কিন্তু তারপরও ধীরগতি যেন শেষ নেই এই খাতে। বেশ কয়েকটি কোম্পানি এখনো নিয়োগ দিতে পারেনি প্রধান নির্বাহী কর্মকর্তা। বীমা সংশ্লিষ্টরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতা ও নীতিগত জটিলতায় পিছিয়ে আছে এ খাত। টেকনিক্যাল ম্যান পাওয়ারের একটা বিরাট শর্টেজ আছে। এই টেকনিক্যাল ম্যান পাওয়ার শর্টেজের জন্য আমরা কিন্তু খুব একটা আগাতে পারিনি। তার কারণে আমরা নিউ প্রোডাক্ট আনতে পারিনি, লোকের কাছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারিনি। তারপরে এই মানে নন প্রফেশনালদের দিয়ে মার্কেটিং করানোর জন্য আমাদের ইন্ডাস্ট্রিটা কিছুটা ইমেজ ক্রাইসিসেও পড়েছিল। 2010-এ অ্যাক্ট হলেও এটার যে রুলস রেগুলেশন এখনো ফ্রেম করা হয় নাই। ইড্রা তার এই ডেভেলপমেন্টের যে যথাযথ ভূমিকা বা রেগুলেটর হিসেবে যে ভূমিকা, সেটা কিন্তু আসলে নিতে পারতেছে। এখন পর্যন্ত ইড্রার মিড লেভেল এবং লোয়ার লেভেল ম্যানেজমেন্টে কোনো রিক্রুটমেন্ট হয় নাই। নানা পরিকল্পনা থাকলেও কার্যকর না হওয়ার কারণ হিসেবে লোকবল সংকটকে দায়ী করছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইড্রা। আমরা যে কাজ করছি এখন, আসলে আমরা আরো যে কাজ করতে পারতাম, সেটা আমাদের প্রপার ম্যান পাওয়ার না থাকার ফলে আমরা এটা করতে পারছি না। তবে লোকবল নিয়োগে অর্থ মন্ত্রণালয়কে জানানো হয়েছে, নতুন লোক নিয়োগ সম্পন্ন হলে সমস্যা অনেকটাই সমাধান সম্ভব বলেও জানায় তারা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবু তাহের নামে এক ব্যবসায়ী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। পুলিশ জানায়, গত রাত 8টার দিকে সদর উপজেলার বড়বাজারে চাল ব্যবসায়ী আবু তাহেরের সঙ্গে কথা কাটাকাটি হয় ইয়াসিন নামে এক ব্যক্তির। এক পর্যায়ে সাইকেলের চেন দিয়ে আবু তাহের মাথায় আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে কিশোরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ। দেশের বাইরের খবর। কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ার ঘটনায় এখন পর্যন্ত 13,000 অধিবাসীকে নিরাপদে সরিয়ে নিয়ে পাশের আলবের্তা প্রদেশ ও কোল্ড লেক শহরে আশ্রয় দেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর 1400 সদস্যকে নিয়োজিত রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ব্রিটিশ কলম্বিয়া ও সাসকাচেওয়ান রাজ্যের বিভিন্ন দিকে 112টি খণ্ডে এই আগুন ক্রমশ ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হচ্ছে। এই অবস্থায় চলতে থাকলে গৃহহীন মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে সেনাবাহিনী এবং সবাইকে আগুন নেভাতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। এরই মধ্যে আশপাশের বেশ কয়েকটি গ্রামে সতর্কতা জারি করা হয়।
শুষ্ক আবহাওয়ার কারণে এই মৌসুমে রাজ্যটিতে দাবানল ছড়িয়ে পড়ার প্রবণতা থাকলেও কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন ধরাতে পারে বলেও পুলিশ সন্দেহ করছে। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টি-20 সিরিজ প্রসঙ্গ। সিরিজ বাঁচাতে হলে শেষ টি-20 ম্যাচে জিততে হবে বাংলাদেশকে। এজন্য গেল ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা। এই কথা বললেন বাংলাদেশের অলরাউন্ডার সৌম্য সরকার। অন্যদিকে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা 2-0তেই সিরিজ জিততে চায়। এজন্য আক্রমণাত্মক ক্রিকেট খেলার কথা বলছেন প্রোটিয়া বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাফেল্ড। অবশ্য এই ম্যাচের আগে অনুশীলন করেনি দু দলের বেশিরভাগ ক্রিকেটারই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ টি-20 ম্যাচটি শুরু হবে দুপুর 1টায়। ধারে ও ভারে এমনকি র্যাঙ্কিং অথবা অভিজ্ঞতা সব জায়গায় তো বাংলাদেশ দলের থেকে বেশ এগিয়ে দক্ষিণ আফ্রিকা, কিন্তু দমে যাননি টাইগার স্পিনাররা। তাতেও ফুল মার্কস পেল বাংলাদেশ, কিন্তু ব্যাটিং এই জায়গায় তাড়াহুড়ো কিংবা চাপ যাই বলা হোক না কেন পুরোপুরি ব্যর্থ টাইগার ব্যাটসম্যানরা। ফল প্রথম টি-20তে সুযোগ তৈরি করেও অবহেলায় নষ্ট হলো স্বপ্নটা। এবার অন্তত সিরিজ বাঁচানোর ম্যাচে এমন ভুল করতে চায় না টিম বাংলাদেশ। এতে অবশ্য মাঠের খেলার সঙ্গে মানসিক খেলাটাও খেলতে হচ্ছে টাইগারদের, কেননা প্রথম ম্যাচে অল্প রানে প্রতিপক্ষকে বেঁধে ফেলার পরও ব্যাটসম্যানদের অতিরিক্ত শট খেলায় ডুবেছে দল। এবার হয়তো দলে পরিবর্তনের সম্ভাবনা থাকলেও আবারও স্পিনে ডিভিলিয়ার্সদের কাবু করতে চায় টিম বাংলাদেশ। গায়ের শক্তি থেকে মেন্টালের দিকটা দিয়ে বেশি খেলতে হয় টি-20 অল্প ওভারের, আর কিভাবে কোনভাবে কি ক্যালকুলেশন করতে হয়। তো এটা যদি যত বেশি খেলা যায় তত মনে হয় ভালো। প্রথম ম্যাচটা ভালো করে আমাদের ফরে নিয়ে আসার জন্য, তো কোনো কারণে সেটা হয়নি। তো নেক্সট ম্যাচ থেকে চেষ্টা করব যে আমাদের ফরে নিয়ে আসার জন্য রেজাল্ট। এদিকে বাংলাদেশ যখন নিজেদের ভুল নিয়ে হিসেব করছে তখন হয়তো সিরিজ জয়ের স্বপ্নে বিভোর দক্ষিণ আফ্রিকা, কেননা উপমহাদেশের কন্ডিশনে স্বাগতিকদের পিচের অস্ত্রকে বুমেরাং বানিয়ে আক্রমণাত্মক ছিল প্রোটিয়ারা। তাই তো 100 নিচে অল আউট করেছে সাকিব তামিমদের। তবে তাই বলে আত্মবিশ্বাসী হলেও আত্মতুষ্টিতে ভুগতে রাজি নয় অতিথিরা। বাংলাদেশকে হালকা করে দেখার সুযোগ নেই। গেল ম্যাচে আমাদের ছেলেরা দারুণ বল করেছে। আসলে আমরা এই আক্রমণাত্মক খেলা পরের ম্যাচেও ধরে রাখতে চাই। সামনে টি-20 বিশ্বকাপের জন্য তরুণরা নিজেদের এখন প্রস্তুত করছে। এটা আমাদের দলের জন্য বেশ কাজে দিচ্ছে। আর ডিভিলিয়ার্স, ডুমিনি, মিলারদের নিয়ে দক্ষিণ আফ্রিকা যেখানে 77টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছে, সেখানে টাইগাররা খেলেছে মাত্র 43টি। এজন্য এই ফরম্যাটে ঘুরে দাঁড়াতে হলে খানিকটা বেশি শ্রম দিতে হচ্ছে মাশরাফিদের। শান্ত বিশ্বাস, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মগবাজার মৌচাক ফ্লাইওভারের কাজ নির্ধারিত সময় শেষ না হওয়ায় জনদুর্ভোগ চরমে। চলতি বছরের শেষে যান চলাচলের জন্য একটি অংশ খুলে দেওয়ার সিদ্ধান্ত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ঈদে 8টি ওয়াচ টাওয়ার ও 12টি পয়েন্টে সিসি ক্যামেরায় চলবে পুলিশের নজরদারি। ছিনতাই ডাকাতি প্রতিরোধের আশ্বাস। কলকারখানার বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে রাজধানীর চারপাশের নদ নদী। পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে রোগ ব্যাধিও। সরকারি হুঁশিয়ারির পরও নেই কোনো উদ্যোগ। চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নেই হাউসকিপিং ও গার্মেন্টস ট্রেডের আধুনিক যন্ত্রপাতি। সুবিধা পাচ্ছেন না বিদেশগামীরা, আবাসন সমস্যাও চরমে। এবং সিরিজের শেষ টি-20 ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা, সিরিজ জিততে চায় প্রোটিয়ারাও। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি সিটি সেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে চাইলে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।